আমি সেই বউ যে তার শ্বশুরের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। সেদিন বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাই। কাজের সূত্রে শহরে থাকতো, আমি শ্বশুর শাশুড়ি সহ গ্রামে থাকতাম। আমার একজন চা আছে যে কিনা বিষ খেয়ে মারা গেছে, আর সেজন্য আমার ভাসুরের 14 বছরের জেল হয়। আমার স্বামী মাসে একবার এসে দুদিন থেকেই চলে যেত। বাড়িতে এসে সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো, রাতে এসে দুটা খেয়ে ঘুমিয়ে যেত। আমিও তাকে বিরক্ত করতাম না। বিয়ের পর থেকে খেয়াল করতাম আমার শ্বশুর আমার দিকে যেন কিভাবে তাকায়। আমার শ্বশুর আমার সাথে কথা বলতো, অথচ ওনার চোখ থাকতো আমার বুকের দিকে। আমি ওনার সামনে যথেষ্ট শালীন ভাবেই থাকতাম। দেখা যেত আমি পুকুরে গোসল করার সময় তিনি বিভিন্ন অজুহাতে পুকুরের চারপাশে ঘুরঘুর করতেন। আমার শাশুড়িকে বিভিন্ন ভাবে বুঝিয়ে বললেও উনি কিছু বলতেন না। আমার শ্বশুর বিভিন্ন অজুহাতে আমার গায়ে হাত দিত। উনি বেশিরভাগ সময় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরত। একটা কথা কি জানেন, আমরা মেয়েরা কিন্তু বুঝতে পারি কোনটা ভালো উদ্দেশ্যে জড়িয়ে ধরা আর কোনটা খারাপ। আমার বর বাড়িতে আসলে তাকে খুলে বললে সেও বলল, তোমার মাইন্ডটা তো খারাপ কেন? একদিন বাড়িতে কেউই ছিল না, আমার শ্বশুর শাশুড়ি দুইজন ওনার বোনের বাড়ি গেছে। ওমা, দেখলাম 2 ঘন্টা পর আমার শ্বশুর এসে হাজির। রান্নাঘরে আমি কি যেন কাজে ছিলাম, পেছন থেকে উনি আমাকে জড়িয়ে ধরে। ছি, বলতেও লজ্জা করছে আমার। ওই দিন ওনার পায়ে পড়ে বলেছিলাম, বাবা আমি আপনার মেয়ের মতো, আমাকে ছেড়ে দিন। উনি তারপরেও মানে নাই। আমি যখন হাতাহাতি করছিলাম তখন উনি আমাকে প্রচন্ড ভাবে মারে। তারপর সে তার চাহিদা মিটিয়ে আমাকে গালি দিতে দিতে বলল, কাউকে যদি বলস তো তোর খবর আছে। আমি তখন দৌড়ে রান্নাঘর থেকে বটিটা নিয়ে এসেছিলাম ওকে কোপানোর জন্য, কিন্তু তার শক্তির সাথে আমি পেরে উঠছিলাম। সে তখন আমার চুলের মুঠিটা ধরে আমাকে বলেছিল, কাউকে যদি বলিস তাহলে মেরে মাটি চাপা দিয়ে দিব। ওই দিনের পর থেকে আমার শ্বশুর সব সময় আমাকে শাসিয়ে যেত যেন কাউকে না বলি। আমি বলবোই বা কার কাছে, কে বিশ্বাস করবে আমার কথা? কিছুদিন পর আমার বর বাড়ি আসে, ভাবলাম তাকে সব খুলে বলবো, কিন্তু সে নানান কাজে ব্যস্ত থাকায় তাকে কিছুই বলি। 2 দিন বাড়িতে থেকে আমার স্বামী চলে যাওয়ার সময় আমাকে বলল, আমার বাবাকে দেখো, তার সব আবদার পূরণ করো। কয়দিনই বা বাঁচবে বলো? আমার স্বামী চলে যাওয়ার রাতেই আমার শ্বশুর আমার রুমে আসে, আমার মুখটা শক্ত করে চেপে ধরে। আমি তাকে খামচি দিয়ে কোনো রকম ভাবে আমার উপর থেকে উঠাইয়া ধাক্কা দিয়ে ফেলে দেই। সকালবেলায় অহেতুক আমার শ্বশুরকে ভাত দিতে দেরি হওয়ায় উনি আমাকে আমার শাশুড়ির সামনে অনেক মারে। আসলে রাতের ঘটনা থেকে উনি আমার উপর খেপেছিল। তখনই রাগ করে এক কাপড়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসি। গিয়ে দেখি আমার মায়ের ঘরে দুপুরের রান্নাও হয় না। আমার ছোট ছোট ভাই বোনেরা খিদে জ্বালায় কান্না করছে। আমার ছোট ভাই বোন আমাকে জড়িয়ে ধরে বলল, কি এনেছো আমাদের জন্য? কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না, শুধু 2 চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। বিকেল বেলায় মা অন্যের বাসায় কাজ করে 1 কেজি চাল নিয়ে এলো, সেটাই রান্না করে দিলাম ভাই বোনদের। দেখলাম ওরা গপ গপ করে খেয়ে নিল, আমার জন্য একটুও রাখলো না। সারা রাত আমি না খেয়ে কাটিয়ে দিলাম। খেয়ে না খেয়ে বাবার বাড়িতে 7 দিন কেটে গেল। 7 দিন পর আমার শ্বশুর আসলো, সাথে অনেকগুলো বাজার করে আনলো। ভাতের অভাবে অবশেষে শ্বশুরের সাথে যেতে রাজি হয়ে গেল। যাওয়ার সময় শ্বশুরকে বললাম, আব্বা কিছু টাকা হবে? তিনি বললেন, দিতে পারি যদি রাত্রে দরজা খোলা রাখো। আমার শ্বশুর 400 টাকা দিল, সেটা মায়ের হাতে দিয়ে বললাম যেন ভাই বোনদের মাছ কিনে এনে খাও। যাই হোক, শ্বশুর বাড়িতে যেতেই শাশুড়ির অকথ্য ভাষায় গালি শুনলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি রাতে দরজা না খোলার কারণে শ্বশুর সকালে যা তা বললো বিভিন্ন কাজের অজুহাতে। শুধু ওনাকে বললাম, আব্বা আজ রাতে খোলা রাখবো। বিকেলের দিকে আমার স্বামী আসলো, সাথে বোরকা পরা এক সুন্দরী মেয়ে। সে আমার শ্বশুরকে বলল, আব্বা বিয়ে করেছি 3 মাস আগে, আপনারা রাগ করবেন ভেবে এতদিন বলা হয়। এই শুনে আমার শ্বশুর শাশুড়ি অনেক ঝামেলা করে। আমি এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। আমার বর আমাকে ডেকে বলল, এই শোনো, তুমি পাশের ঘরটা একটু গুছিয়ে দিও। বিশ্বাস করেন তখন আমি পাথর হয়ে গিয়েছি। আমিও কথা মতোই ওই রুমটা সুন্দরভাবে গুছিয়ে দিলাম। রাতে খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে গেল। দেখলাম আমার বর আমার শ্বশুর শাশুড়িকে কি যেন বুঝাচ্ছে, তারাও আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেল। রাতে আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠলাম খুব ভোরে। গ্রামের বাড়ি তো বাথরুম বাইরে ছিল। বাথরুমে যাওয়ার সময় দেখলাম আমার বরের দ্বিতীয় স্ত্রী গোসল করছে। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। আমার শাশুড়ি আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, ছেলে মানুষ এরকম একটু একটু করে। 10টার দিকে ঘুম থেকে উঠে আমার বর আমাকে বলল, শোনো, মন খারাপ করো না, মাসে 3 দিন তোমার কাছে যায়। তারপর আমার বর 7 দিন থেকে বউকে নিয়ে শহরে চলে যায়। এরপর শুরু হয় আমার নতুন খেলা। আমি বিভিন্ন কৌশলে আমার শ্বশুরের থেকে টাকা হাতিয়ে নিতাম। প্রায় 8 মাস পর আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর একা হয়ে যায়। তখন আমার পরিকল্পনা ছিল আমার শ্বশুরের থেকে বাড়িটা লিখে নাও। এরপর ছলে বলে কৌশলে আমি শ্বশুরের থেকে বাড়িটাও লিখে নিই। তারপর শ্বশুরের কিছু জায়গা ছিল, এগুলোও বিক্রি করায় শ্বশুরকে দিয়ে, আর টাকাগুলো আমি হাতিয়ে নেই। মোটামুটি প্রায় 20 লাখ টাকার মতো হয়। আমার শ্বশুর আমার মোহে এতটাই বিভোর ছিল যে সব সময় বলতো আমাকে বিয়ে করবে। আমিও বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতাম। ঈদের ছুটিতে আমার বর তার দ্বিতীয় বউকে নিয়ে বাড়িতে আসে। এসেই আমাকে বলল, কি ব্যাপার, এত সুন্দর হয়ে যাচ্ছ? তখন আমি তাদের সাথে কোনো কথাই বলিনি। আমার স্বামী রাতের বেলা আমার কাছে এসেছিল, আমি তাকে ধাক্কা দিয়ে বের করে দিই। আমার সতীনও আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি পাত্তাই দেইনি। তারা 15 দিন থেকে চলে যায়। এরই মধ্যে আমি অনেক স্মার্ট হয়ে গেলাম। শ্বশুরের টাকায় ভালো ভালো জামা পরতাম, গয়না বানাতাম, খুব সাজগোজ করে পরিপাটি হয়ে থাকতাম। বলে রাখি, শ্বশুর আর বলবো না, তার নাম সবুর। তাকে আমি নাম ধরে ডাকা শুরু করলাম। একদিন সবুরের সাথে ঢাকায় গেলাম আমার বরের বাসায়। ডাক্তার দেখানোর নাম করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। একদিন মার্কেটে গিয়ে দেখলাম একজন মহিলা মাথা ঘুরে পড়ে যায়। সেখানে মহিলা বলতে আমিই ছিলাম। তাই আমি ওনাকে ধরে উঠিয়ে পানি খাওয়ালাম। উনি অনেক ভালো মানুষ ছিল। উনি ওনার নাম্বার আমাকে দিল, আমিও নাম্বারটা যত্ন করে রেখে দিয়েছি। এরপর আমরা গ্রামে চলে আসি। এরপর আমার শ্বশুর চাইলো বাড়িটা বিক্রি করবে, আমিও তাতে সায় দিলাম। তিনি বাড়ি বিক্রি করে টাকাগুলো ঘরে এনে রাখলো। আমিও খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ঘর থেকে অচেনা উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সব টাকা ব্যাংকে রেখে শহরে ওই আপার বাসায় গিয়ে উঠি। ওনাকে বললাম, আপা আমাকে একটা কাজ খুঁজে দাও না। তখন উনি বলল, আচ্ছা আমি তোকে একটা প্যাকেট দিব, ওই
বইটা জায়গা মতো রেখে আসলে 500 টাকা পাবি। লোকাল বাসে করে ওই জায়গাটায় গেলাম। প্যাকেটটা একটা লোকের হাতে দিল। লোকটা 4000 টাকা দিল। চলে আসলাম আপার কাছে। আপাকে টাকাটা দিতেই আপা 500 টাকা ধরিয়ে দিল। আসলে প্যাকেটটা ছিল হিরোইন। ধীরে ধীরে আমি নেশার জগতে ঢুকে গেলাম। সময় যায়, আমিও মাদক ব্যবসায়ী হয়ে উঠি। এর মধ্যে 2008 সালে হিরোইন সহ আমি পুলিশের হাতে ধরা পড়ি। 3 দিন পর আমাকে ছাড়িয়ে আনা হয়। আবারও সেই একই কাজ করতে থাকি। এখন আমার জীবন অন্যরকম। কোটি কোটি টাকা কামিয়েছি, কিন্তু পাপের পয়সা কোন দিক থেকে আসে আর কোন দিকে যায় সেটা কেউ বলতে পারে। 2016 সালে খবর পেলাম সবুর, মানে ওই শ্বশুরকে তার ছেলে মেরে কিছুই রাখেনি। সে নাকি এখন একজনের গোয়াল ঘরে থাকে। তার অপরাধ, সে ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে ছেলেকে নিঃস্ব করেছে। সবুরের প্রতি আমার খুব অনুশোচনা হয়। তারপর তাকে আমার কাছে নিয়ে আসি। এনে এখানে ভালো ডাক্তারও দেখায়। 60 লক্ষ টাকা খরচ করে ওকে গ্রামে একটা বাড়িও কিনে দেয়। অবশ্য বাড়িটা আমার নামেই ছিল। 2016 সালে একজন বিশিষ্ট শিল্পপতি খুন হয়, আর সেখানে খুব বাজেভাবে আমার নামও চলে আসে। তখন আমার নামে মার্ডার কেসের মামলা হয়। আমি পালিয়ে আফ্রিকা চলে এলাম। এখানে এক বাঙালিকে বিয়ে করি। 2017-তে এসে এখন আমি অনেক খুশি। আমি মা হতে চলেছি। সবাই আমার জন্য দোয়া করবে।